Hi, my name is Subodip Koyal. I am a biology teacher. আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমার ইউটিউব চ্যানেল লার্নিকে ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা স্টার্ট হয়েছিল সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, আজকের তার সেকেন্ড ক্লাস। তো আজকের আমরা দেখব যে সেল সাইকেলটা কিভাবে হচ্ছে। এর আগে আমরা ডিএনএ স্ট্রাকচার, ক্রোমোজোম কত রকমের হয়, পুরো ওভারঅল একটা আইডিয়া করে নিয়েছি। তো আজকের থেকে স্টার্ট হবে সেল সাইকেল এবং সেল ডিভিশনের সেকেন্ড পার্ট। তো সেল সাইকেল কাকে বলে? একটা সেল যখন একটা সেল থেকে দুটো সেলে ডিভাইড করছে, সেটা যে কোনো সেল, রিপ্রোডাক্টিভ সেল হতে পারে বা নর্মাল সোমাটিক সেল বা বডি সেল হতে পারে, তার মধ্যে যে চেঞ্জ আসছে সেই ফেজটা, আর সে যখন ডিভাইড করছে তার সেই যে ফেজ, সেটাকে নিয়েই বলা হচ্ছে আমাদের সেল সাইকেল। তো যদি হিউম্যান সেল দেখতে পাওয়া যায়, একটা সেল থেকে দুটো সেল, মানে যে কোনো বডি সেল, হিউম্যানের ক্ষেত্রে বডি সেল একটা সেল থেকে দুটোতে ট্রান্সফার হতে টাইম নেয় 24 আওয়ার্স। সেটাকে আমরা দুভাগে ভাগ করব, এক ইন্টারফেস যেটা 23 আওয়ার্স, আর সেকেন্ড হচ্ছে মাইটোটিক ফেজ, সেটা হচ্ছে আমাদের 1 আওয়ার। তাহলে ইন্টারফেসটা কি? ইন্টারফেজ হলো রেস্টিং ফেজ বাট মাইটোটিক্যালি অ্যাক্টিভ। তার মানে হলো এই ফেজে একটা সেল রেডি হয় ডিভিশন করার জন্য। সেটা কোন ফেজ? সেটা হলো মাইটোটিক ফেজ। এটা 1 ঘন্টা, মানে একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করলো ফাইনাল এক্সাম দেওয়ার জন্য, ফাইনাল এক্সামটা হলো মাইটোটিক ফেজ। আর সারা বছর যে পড়াশোনা করেছে সেটা হলো ইন্টারফেস। যদি ইন্টারফেসে কোনো রকম গন্ডগোল থাকে তাহলে কিন্তু মাইটোটিক ফেজে ডিস্টার্ব হবে। তো এই যে ইন্টারফেস, এর আবার 3টে ভাগ আছে, G1, S, G2। G1 কে বলা হয় গ্রোথ ফেজ 1, S ফেজ কে বলা হয় সিনথেসিস ফেজ, G2 ফেজ কে বলা হয় গ্রোথ ফেজ 2, মানে ফুল ফর্ম। এই ইন্টারফেজে একটা সেল রেডি হয় ডিভিশন করার জন্য। তাহলে এই যে ডিফারেন্ট যে স্টেজগুলো আছে একটু ডিটেলে দেখে নিই। G1 এই ফেজে কি হয়? সিনথেসিস অফ আরএনএ, সিনথেসিস অফ প্রোটিন, মানে একটা ডিএনএ কে রেপ্লিকেশন করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে G1 এ সিনথেসিস হয়। তাহলে সিনথেসিস অফ আরএনএ অ্যান্ড প্রোটিনস। এবার এস ফেজ কে বলা হয় সিনথেসিস ফেজ, মেনলি ডিএনএ রেপ্লিকেশন হয় এই ফেজে, তাই লেখা হয়েছে রেপ্লিকেশন অফ ডিএনএ। আর কি হয়? ডুপ্লিকেশন অফ সেন্ট্রোজোম। তাহলে যে সেন্ট্রোজোম থাকে অ্যানিমেল সেলে সেটা ডবল হয়ে যায় কোন ফেজে? সেটা হলো আমাদের এস ফেজ। এবারে G2 ফেজ, এখানেও লেখা আছে সিনথেসিস অফ প্রোটিনস অ্যান্ড আরএনএ। অ্যাকচুয়ালি G1 ফেজে যদি 90% প্রোটিন এবং আরএনএ সিনথেসিস হয়ে যায়, যদি কিছু বাকি থাকে সেটা কিন্তু G2 ফেজে গিয়ে হয়। তো এর ফলে এই 3টে ফেজের মধ্যে G2 ফেজের টাইম সব থেকে কম। এই 3টে ফেজ হয়ে যাওয়ার পরে যে ফেজ হয় তাকেই বলা হয় মাইটোটিক ফেজ। এই G2 ফেজে আরেকটা জিনিস এখানে লেখা হয়েছে সিনথেসিস অফ টিউবিউলিন প্রোটিন। ডিভিশনাল ফেজে ক্রোমোজোমকে স্পিন্ডেল ফাইবার কি করে? ব্রেকডাউন করতে হেল্প করে। সেই যে স্পিন্ডেল ফাইবার সেটাকে ফর্ম করে টিউবিউলিন প্রোটিন। ইট হেল্পস টু ফর্ম স্পিন্ডেল ফাইবার। G1 এন্ড G2 কে কি বলা হয় সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে আমাদের মাইটোটিক ফেজ, এই ফেজে দুটো ডিভিশন হচ্ছে, এক ডিভিশন অফ নিউক্লিয়াস, আর সেকেন্ড ডিভিশন অফ সাইটোপ্লাজম। যেই সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে যাচ্ছে তখনই একটা সেল থেকে দুটো সেল হয়ে যাচ্ছে, তার আগে নিউক্লিয়াসের ডিভিশনটা দরকার। এই যে ডিভিশন অফ নিউক্লিয়াস একে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর ডিভিশন অফ সাইটোপ্লাজম তাকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আবার 4টে ভাগ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর এই যে সাইটোকাইনেসিস এটা কিন্তু স্টার্ট হয়ে যায় অ্যানাফেজ ফেজের লেট পোর্শন থেকে, মানে অ্যানাফেজ ফেজ যখন শুরু হলো তখন থেকে নয়, যখন এটা শেষ হতে চলেছে তখন থেকেই কিন্তু আমাদের সাইটোকাইনেসিসটা স্টার্ট হয়ে যায়। যেই সাইটোকাইনেসিস হয়ে যায় তখন একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়ে যায়, ডটার সেল, তাদের নিজস্ব নিউক্লিয়াস থাকে এবং প্রত্যেকটা নিউক্লিয়াসে ক্রোমোজোম নাম্বার সেম থাকবে। যেহেতু এটা মাইটোটিক মানে মাইটোসিস সেল ডিভিশন, যদি এটা মিওটিক হতো তখন ব্যাপারটা আলাদা, যেটা আমাদের ক্লাস 10-এ নেই। তো এটাই হলো আমাদের সেল সাইকেল, ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ। আর ইন্টারফেজে 23 আওয়ার্স লাগে হিউম্যান সেলের ক্ষেত্রে, আর মাইটোটিক ফেজে লাগে 1 আওয়ার। নেক্সট স্লাইডে আমরা এই রেপ্লিকেশন অফ ডিএনএ এটা কিভাবে হচ্ছে দেখে নেব, মানে খুব মাইনর লেভেলে, ক্লাস 12 এর মতো অত ডিটেলসে নেই, কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে একটা সেলের ভিতরে 46 ক্রোমোজোম থাকার পরে যখন সেখান থেকে দুটো সেল ফর্ম হচ্ছে তখন সেখানেও নিউক্লিয়াসে 46টাই ক্রোমোজোম থাকছে। তাহলে ডবলটা কোন জায়গায় হলো এবং কিভাবে হলো সেটা আমরা দেখে নেবো এস ফেজটা নেক্সট স্লাইডে যখন ডিটেলে স্টাডি করব। এই স্লাইডে আমরা ইন্টারফেজের এস ফেজটা দেখে নেব।
ইন্টারফেজের 3টে ফেজ ছিল G1 S G2। তার মধ্যে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। একটা মাদার সেল থেকে যখন দুটো ডটার সেল ফর্ম হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনে, ক্রোমোজোম নাম্বার সেম থাকে। মাদার সেলে 2n মানে 46, সেখান থেকে যখন দুটো নিউ সেল ফর্ম করছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলেও কিন্তু ক্রোমোজোম নাম্বার 46 থাকে। তাহলে এটা হলো কিভাবে? নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় ওই জেনেটিক মেটেরিয়ালটা ডবল হয়েছে। এর ফলে একটা সেল থেকে যখন দুটো সেল ফর্ম করলো প্রত্যেকটাই ক্রোমোজোম নাম্বার সেম, সেটা একটা আইডিয়া আমরা করে নেবো। তার আগে দেখে নিই রেপ্লিকেশন অফ ডিএনএ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। ডিএনএ থেকে যখন নতুন করে ডিএনএ ফর্ম হয় তখন তাকে আমরা বলি রেপ্লিকেশন। এই ডিএনএ একটা ডবল স্ট্যান্ডার্ড মলিকিউল, এদিক থেকে একটা চেন গেছে, এদিক থেকে আরেকটা চেন গেছে, ধীরে ধীরে এই চেনটা খুলতে থাকে। এই খুলে গেছে, এই দিকটা এখন কিন্তু জুড়ে আছে, যে দিকটা খুলে গেল সেই দিকে নতুন করে আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড অ্যাড হচ্ছে, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। তারপরে ধীরে ধীরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ ফর্ম হবে। কিন্তু একটা ওল্ড একটা নিউ এমন নয়, একটা চেন হবে ওল্ড স্ট্র্যান্ড, তার উল্টো দিকে নতুন করে যেটা ফর্ম হবে সেটা নিউ স্ট্র্যান্ড। এর ক্ষেত্রেও সেম, যেটা ব্ল্যাক কালারের সেটা ওল্ড আর রেড কালারের যেটা নিউ। তার মানে ডিএনএটা ডবল হলো। নিউক্লিয়াসের দিক থেকে দেখলে এটা একটা নর্মাল সেল, তার নিউক্লিয়াস। এখনো পর্যন্ত এই নিউক্লিয়াসে ইন্টারফেস হয়নি, নিউক্লিয়াস স্টেবল। ক্রোমোজোম হচ্ছে 2n, তার ভিতরে ডিএনএও আছে 2n। 2n যখন লিখবো তখন ক্রোমোজোম নাম্বার, আর ডিএনএ এর ক্ষেত্রে আমরা লিখবো 2c। 2c মানে কনসেন্ট্রেশন অফ ডিএনএ। ডিএনএ কতটা আছে সেটাকে আমরা c দিয়ে লিখি। এবারে যখন এস ফেজ হয়ে গেল, অ্যাকচুয়ালি আফটার ইন্টারফেজ, ইন্টারফেজের এস ফেজে মেনলি এই রেপ্লিকেশনটা হয় বলে আমি এই অ্যারোর উপরে লিখেছি এস ফেজ। এই নিউক্লিয়াসটা যখন এই জায়গায় চলে যাচ্ছে, এস ফেজ হয়ে যাচ্ছে, তখন ডিএনএ 2c ছিল সেটা ডবল হয়ে গেল 4c। নিউক্লিয়াসটা সাইজে একটু বড় হয়ে গেল, সেই কারণে আমি এখানে অনলি রেড কালার ইউজ করি, যেখানে রেডের সাথে ব্লু দেওয়া হয়েছে, যে জেনেটিক মেটেরিয়ালটা ডবল হয়ে গেল কিন্তু নিউক্লিয়াস একটাই আছে। ক্রোমোজোম যে নাম্বার হয়, ক্রোমোজোম নাম্বার তো সব সময়ের জন্য কনস্ট্যান্ট যে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের ক্ষেত্রে। তাহলে এখানে ক্রোমোজোম নাম্বার যদি 2n থাকে তাহলে এখানেও ক্রোমোজোম নাম্বার 2n। ব্যাপারটা হলো একটা পেন্সিল বক্সে একটি পেন্সিল ছিল, ওই একই পেন্সিল বক্সে এখন দুটো পেন্সিল রাখা হলো। একটা ক্রোমোজোমের ভিতরে একটা ডিএনএ ছিল, আফটার এস ফেজ সেম ক্রোমোজোমে দুটো ডিএনএ চলে এলো। এর ফলে ডিএনএ এর পরিমাণটা ডবল হয়েছে কিন্তু ক্রোমোজোম নাম্বারটা সেম। পরবর্তীকালে যখন এই নিউক্লিয়াসটা সেল ডিভিশন কমপ্লিট করবে তখন এই ডিএনএ অনুযায়ী ক্রোমোজোমের ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তখন এই 4c ডিএনএ একটা নতুন সেল ফর্ম করবে, সেখানে যাবে 2c, আর একটা নিউ সেল ফর্ম করবে, সেখানে যাবে 2c। তখন ওর চারপাশে কভারিং হয়ে ক্রোমোজোম ফর্ম করে যাবে। এটা আমরা ডিটেলসে দেখব। এবারে ইন্টারফেজের আগে যে নিউক্লিয়াস ছিল সেটা ছিল স্টেবল, কিন্তু আফটার এস ফেজ নিউক্লিয়াসটা হয়ে গেল আনস্টেবল। যখনই এস ফেজ কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু একটা নিউক্লিয়াস সেল ডিভিশন কমপ্লিট করে তবেই থামবে। তার কারণ কি, নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে গেছে। তাহলে এর থেকে বোঝা গেল ক্রোমোজোম নাম্বারের কোনো চেঞ্জ হয় না আফটার ইন্টারফেজ, কিন্তু ওর ভিতরে জেনেটিক মেটেরিয়ালটা কিন্তু ডবল হয়ে যায়। মানে ডিএনএ ছিল 2c, এখন ডিএনএ হয়ে গেল 4c। এবার এটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। আমরা যে সেল সাইকেলটা পড়লাম, ইন্টারফেজ, মাইটোটিক ফেজ, ইন্টারফেজের মধ্যে G1 S G2, মাইটোটিক ফেজের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অ্যান্ড সাইটোকাইনেসিস। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজকে বলা হয় ক্যারিওকাইনেসিস মানে ডিভিশন অফ নিউক্লিয়াস, আর সাইটোকাইনেসিস মানে হলো ডিভিশন অফ সাইটোপ্লাজম। সেটা যদি আমরা একটা সাইকেলের আকারে দেখে নিই তাহলে G1 S G2 তিনটেকে একসাথে বলা হচ্ছে ইন্টারফেজ, সেখান থেকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, তারপরে সেটা হয়ে গেল সাইটোকাইনেসিস। তাহলে এটা হলো একটা সাইকেল যার মাধ্যমে একটা সেল থেকে দুটো সেল ফর্ম করে। মাইটোটিক মানে হচ্ছে এখানে মাইটোসিস হচ্ছে, একটা সেলে যদি ক্রোমোজোম নাম্বার থাকে 2n তাহলে সেখান থেকে যখন দুটো সেল ফর্ম করবে তাহলে ক্রোমোজোম নাম্বার 2n করেই থাকবে, 46ই হবে। সেটা কিভাবে হবে এর আগের স্লাইডে আমরা এস ফেজে দেখেছি। এবারে আমরা এই সাইকেলটা আঁকার অন্য একটা কারণ আছে, একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করে নিই, সেটা হলো G0 ফেজ। এটা কি জিনিস, কোনো একটা সেল G1 S G2 করলো, ইন্টারফেজ কমপ্লিট, তারপর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ক্যারিওকাইনেসিস কমপ্লিট, তারপরে সাইটোকাইনেসিস হয়ে গেল, দুটো নতুন সেল ফর্ম করলো।
এই জায়গা থেকে শুরু হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং টপিক। এই যে নতুন সেল দুটো ফর্ম করলো, এই নতুন সেল দুটো কি আবার ডিভিশনাল ফেজে যাবে? মানে এই সেল দুটো আবার G1 S G2 প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস করে দুটো থেকে চারটে সেল ফর্ম করবে, নাকি ওই জায়গাটা স্টেবল থাকবে? অ্যাজ ফর এক্সাম্পল, একটা বাচ্চা ছেলে খেলছিল, তার পায়ে কেটে গেল, তাহলে সেই জায়গাটা রিপেয়ার করার জন্য সেল ডিভিশন হবে। কিন্তু যদি ওই বাচ্চাটা পড়ে না যেত, তাহলে ওই সার্টেন টাইমে সেল ডিভিশনটা দরকার হচ্ছে না। তাহলে এখানে যে নতুন দুটো সেল ফর্ম হলো, তাদের যদি সেল ডিভিশন দরকার না লাগে, তাহলে ও ওই ফেজেই কি হবে, নতুন সেল তৈরি হওয়ার পরে সে ওই কন্ডিশনে স্টেবল হয়ে যাবে, তার মধ্যে কোনো রকম চেঞ্জ আসবে না। এই যে চেঞ্জ এলো না, এটাকেই বলা হচ্ছে G0 ফেজ। এবারে যদি সেল ডিভিশন দরকার হয়, এই G0 ফেজ থেকে সে G1 ফেজে যাবে, তারপরে সেখান থেকে S ফেজ, তারপর G2 ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, এইভাবে আবার নতুন করে দুটো সেল ফর্ম করবে। এবারে অনেক সময় কি হয়, দুটো সেল সাইটোকাইনেসিস হয়ে যাবার পর তাদের মধ্যে কিছু চেঞ্জ আসে, তারপরে সে G1 এ চলে যায়, কিন্তু দেখা গেল যে সেল দুটো ডিভিশনের দরকার নেই, তখন ও আবার G1 থেকে G0 ফেজে চলে আসে। তার মানে যে পর্যন্ত G1 হলো সেখানে গিয়ে স্টেবল হয়ে গেল, আর এগোলো না। কিন্তু যদি কোনো একটা সেলের নিউক্লিয়াস এস ফেজে চলে যায়, তার মানে ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাবে। ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাওয়া মানে নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যাবে। তখন কিন্তু ওই সেল G2 প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস করে আবার সেল ডিভিশন করবে। মানে আমি বলতে চাইছি, কোনো একটা সেলের মধ্যে যদি কোনো চেঞ্জ স্টার্ট হয়, মানে G1 স্টার্ট হলো কিন্তু এখনো G1 শেষ হয়নি, ওই কন্ডিশনে ও G0 তে আসতে পারবে, G0 থেকে আবার G1 এ আসতে পারবে। কিন্তু কোনো কারণে যদি G1 শেষ হয়ে S ফেজ স্টার্ট হয়ে যায়, মানে ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হয়, তাহলে কিন্তু কখনোই সেই সেলটা এস ফেজ থেকে আর কখনোই G0 তে আসতে পারবে না। মানে এস ফেজকে কখনোই স্টেবল করা যাবে না, ওটা একটা আনস্টেবল স্টেজ। ওই এস ফেজে যাওয়া মানেই সে বাকি সমস্ত স্টেপ কমপ্লিট করবে এবং সেখান থেকে আবার দুটো নতুন সেল ফর্ম করবে। তো এটাই হলো আমাদের সিস্টেম। এবারে যদি ক্যান্সার সেল দেখতে পাওয়া যায়, তার ক্ষেত্রে কিন্তু G1 ফেজ থাকে না, তাহলে সাইটোকাইনেসিসের পর যে নতুন সেল ফর্ম হলো সেটা ডিরেক্ট চলে যাবে এস ফেজে। এস ফেজে যাওয়া মানে সে পুরো সাইকেল কমপ্লিট করে আবার দুটো নিউ সেল ফর্ম করবে। তো এর ফলে ক্যান্সার সেল কখনোই আদার সেলের মতো কিন্তু G0 ফেজে যেতে পারে না। বেশ কিছু সেল আছে যারা সারা জীবন G0 তে থাকে, যেমন নার্ভ সেল। কেননা নার্ভ সেলের মধ্যে এই সেন্ট্রোজোম নেই, আর যে সেলের সেন্ট্রোজোম নেই, বিশেষ করে অ্যানিমাল সেলে, তারা সেল ডিভিশন করতে পারে না। আবার আরবিসির ক্ষেত্রেও সেল ডিভিশন হয় না, তার কারণ ওর তো নিউক্লিয়াসই নেই। তো এটাই হলো আমাদের G0 ফেজ। এবারে কোনো কারণে ইন্টারফেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কি হবে, একটা সেলকে যদি দেখা যায়, তাহলে নিউক্লিয়াস হয়ে যাবে আনস্টেবল, আর সাইটোপ্লাজমের ভিতরে সেন্ট্রোজোম একটা জায়গায় দুটো চলে আসবে। একটা সেন্ট্রোজোমে দুটো সেন্ট্রিওল, তাহলে দুটো সেন্ট্রোজোমে চারটে সেন্ট্রিওল, কিন্তু এটা ডবল হয়ে গেল, মানে ডুপ্লিকেটেড সেন্ট্রোজোম ফর্ম করে গেল। তো এটাই হলো আমাদের ইন্টারফেজ। এর পরের স্টেজে আমরা দেখে নেব প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজটাকে পুরো ডিটেলে স্টাডি করব, তারপরে সাইটোকাইনেসিস হয়ে একটা সেল থেকে দুটো নিউ সেল ফর্ম করবে। এবারে আমরা দেখে নেব মাইটোটিক ফেজের ফার্স্ট ফেজ প্রোফেজ। ইন্টারফেজে ছিল নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন ফাইবার, যখন সেই ইন্টারফেজ প্রোফেজে ঢুকবে, ওই ক্রোমাটিন ফাইবার ট্রান্সফার হয়ে গেল ক্রোমোজোমে। তাহলে আমি এখানে ওই যে ক্রোমাটিন ফাইবার ছিল নিউক্লিয়াসের ভিতরে, আগের স্লাইডে যে ইন্টারফেজের ডায়াগ্রাম আমরা দেখেছি, সেখান থেকে ফর্ম করলো ক্রোমোজোম। এবারে এই যে সেন্ট্রোজোম পেয়ারে এসে গিয়েছিল, ডুপ্লিকেট হয়েছিল, সেটা একটার সাথে আরেকটা দূরে সরে যেতে থাকলো, যাতে একটা সময় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছায়, অপোজিট পোলে যায়। তারপরে ধীরে ধীরে এই যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, এইটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেনটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, সেই কারণে আমি ডটেড লাইন দিয়েছি। ততক্ষণে এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার রিজিয়ানে অ্যাটাচ থেকে ক্রোমাটিডে স্প্রেড হয়ে গেছে। আমরা এস ফেজে দেখেছিলাম একটা ক্রোমোজোমের ভিতরে ডিএনএ ডবল হয়ে যাওয়ার পরে দুটো করে লাইন এসে গেছিল, তারপরে সেই লাইনগুলো একে অপরের থেকে আলাদা হলো, তাহলে একটা সিঙ্গেল লাইনকে বলা হচ্ছে আমাদের ক্রোমাটিড। তাহলে
রেড কালারের এইটা একটা ক্রোমাটিড, ব্লু কালারের এইটা একটা ক্রোমাটিড। দুটো ক্রোমাটিড এটা সেন্ট্রোজোম নয়, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার রিজিয়ানে অ্যাটাচ থেকে একে অপরের সাথে আলাদা হয়ে গেল। তখন এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড একটা সিঙ্গেল সেন্ট্রোমিয়ারে অ্যাটাচ হয়ে আছে, তাই এদেরকে বলা হয় আমাদের সিস্টার ক্রোমাটিড। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিডকে একসাথে বলা হলো সিস্টার ক্রোমাটিড। আর একসাথে পুরো এই স্ট্রাকচারটাকে আমরা বলছি ডুপ্লিকেটেড ক্রোমোজোম। তার কারণ কি, ক্রোমাটিড গুলো তো এস পেজে ডুপ্লিকেট হয়েছিল, মানে ডিএনএ গুলো ডবল হয়েছিল। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, প্রোফেজে মেন যে টার্গেট ছিল নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে ক্রোমাটিন ফাইবার আছে সেটা ক্রোমোজোমে ট্রান্সফার করানো, এটাকে বললো আর্লি প্রোফেজ। তারপরে ধীরে ধীরে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হলো, তখন সেটাকে বলা হচ্ছে মিডিল প্রোফেজ। সেন্ট্রোজোম দুটো একে অপরের থেকে আলাদা যেতে থাকলো, আর ক্রোমোজোমগুলো ক্রোমাটিড স্ট্রাকচারে চলে এলো। আরও যদি এগিয়ে যাওয়া যায় লেট প্রোফেজ, তখন স্পিন্ডেল ফাইবার ফরমেশন স্টার্ট হয়ে গেছে। তার কারণ সেন্ট্রোজোমগুলো একে অপরের সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছে গেছে, কিন্তু এখনো পর্যন্ত স্পিন্ডেল ফাইবার ফরমেশনটা কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হবে নেক্সট ফেজ, তাকে বলা হয় মেটাফেজ। তাহলে প্রোফেজে আমরা দেখে নিলাম যে একটা সময় পরে নিউক্লিয়ার মেমব্রেন আর থাকবে না, ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে ট্রান্সফার হয়ে যাবে, স্পিন্ডেল ফাইবার ফরমেশন স্টার্ট হয়ে যাবে। কিন্তু বইতে যদি দেখো তোমরা, আমাদের যে আইসিএসসির বই আছে সেখানে আছে আর্লি প্রোফেজ আর লেট প্রোফেজ। অ্যাকচুয়ালি হায়ার স্টাডি যখন করবে তোমরা, তখন দেখবে আর্লি, মিডিল আর লেট। বইতে আর্লি আর মিডিলটাকে একসাথে মিক্স করে দেওয়া আছে। তার কারণ কি, আর্লি আর মিডিলের মধ্যে টাইমের যে গ্যাপ সেটা খুব কম, ওটাও ঠিক, কিন্তু আমরা একটু ডিটেলে দেখলে 3 ভাগে ভাগ করি। সেটা হলো আর্লি প্রোফেজ, মিডিল প্রোফেজ, লেট প্রোফেজ। তাহলে প্রথমে ক্রোমাটিন ফাইবারটা ক্রোমোজোমে আসবে, ক্রোমোজোম থেকে তার পরের ফেজে ক্রোমাটিড ফরমেশনে আসবে, তার পরের ফেজে স্পিন্ডেল ফাইবার ফরমেশন স্টার্ট হবে, আর নিউক্লিয়ার মেমব্রেনটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এর পরের ফেজে আমরা দেখব মেটাফেজ। এবারে আমরা দেখে নেব মেটাফেজ যে ফেজ আছে সেইটা। তাহলে প্রোফেজে কি হয়েছিল, স্পিন্ডেল ফাইবার ফরমেশনটা স্টার্ট হয়েছিল, আর প্রোফেজের প্রথম দিকে ক্রোমাটিন ফাইবারটা ক্রোমোজোমে ট্রান্সফার করেছে, সেই ক্রোমোজোম ক্রোমাটিড ফরমেশনে এসছে, আর স্পিন্ডেল ফাইবার ফর্ম হয়েছে, কিন্তু ফরমেশনটা শেষ হয়নি। কিন্তু যখন সেটা মেটাফেজ ফেজে আসছে, তখন প্রত্যেকটা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ারের দুদিক থেকে স্পিন্ডেল ফাইবার এসে অ্যাটাচ হচ্ছে। তাহলে এই স্পিন্ডেল ফাইবারটা এইদিকে অ্যাটাচ হয়েছে, এই স্পিন্ডেল ফাইবারটা এইদিকে অ্যাটাচ হয়েছে, তবে দুদিক থেকে অ্যাটাচ হয়েছে। এবং যখন দুই দিক থেকেই স্পিন্ডেল ফাইবার গিয়ে অ্যাটাচ হচ্ছে, তখন এরা প্রত্যেকে একটা প্লেনে দাঁড়িয়ে পড়ছে আর কি। এটাকে বলা হচ্ছে মেটাফেজ প্লেট। একটা সেলের 3D যদি দেখা যায়, উপরে একটা প্লেট লাইক স্ট্রাকচার ফর্ম করছে, তার কারণ প্রত্যেকটা একই লেভেলে চলে এসছে। এটাকে বলা হচ্ছে মেটাফেজ প্লেট। এর পরের ফেজে এই যে আমাদের স্পিন্ডেল ফাইবার আছে, এরা দুদিক থেকে টান মারবে। তার কারণ কি, স্পিন্ডেল ফাইবার অ্যাকচুয়ালি স্প্রিং লাইক স্ট্রাকচার, ঠিক আছে। এবারে কিছু কিছু স্পিন্ডেল আছে যারা সেন্ট্রোজোম থেকে স্টার্ট হলো, গিয়ে সেন্টোমিয়ারে গিয়ে শেষ করলো, এদিক থেকে স্টার্ট হয়ে এদিকে সেন্টোমিয়ারে শেষ করলো, তাদেরকে আমরা নর্মালি স্পিন্ডেল ফাইবারই বলি বা ক্রোমোজোমাল স্পিন্ডেল। কিন্তু যখন কোনো স্পিন্ডেল ফাইবার এই দিক থেকে স্টার্ট হয়ে অপোজিট পোলে গিয়ে শেষ হচ্ছে এবং কোনো রকম কোনো ক্রোমোজোমকে অ্যাটাচ করছে না, তখন তাকে বলা হয় এক ক্রোমাটিক স্পিন্ডেল। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা এমসিকিউতে আসে, অনেক সময় লিখতে দেয় 1 নম্বরে হোয়াট ইজ এক ক্রোমাটিক স্পিন্ডেল, তখন এটা লিখতে হবে। আর ডায়াগ্রামটা সাথে দিয়ে দিলে অনেক বেটার হয়। ইভেন এই ডায়াগ্রামটা 3 মার্কসের পরীক্ষাতেও আসে, যে একটা ফেজ দিয়ে দেবে, কিছু ক্যারেক্টার দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটা কোন ফেজ। যদি হয় সেটা মেটাফেজ ফেজ, তখন এটাকে আঁকতে হবে। যখন ডায়াগ্রাম ড্র করবে তখন কিন্তু অবশ্যই এটা লিখে দিতে হবে, এটা সেন্ট্রোজোম। তবেই এটা কি, একটা অ্যানিমেল সেল। এবারে আমরা দেখে নেব অ্যানাফেজ। এই যে আমাদের অ্যানাফেজ, এর আবার দুটো টাইপ, আর্লি অ্যানাফেজ, লেট অ্যানাফেজ। আর্লি অ্যানাফেজে
আমাদের এই যে ক্রোমোজোমগুলো ছিল, মানে যেটা ক্রোমাটিড ফরমেশনে ছিল, সেটা সেন্ট্রোমিয়ার রিজিয়ানে কি হয়, ব্রেক করে যায়। তার কারণ কি, মেটাফেজে এই স্টেটে ছিল, এবারে স্পিন্ডেল ফাইবার যদি এই দিকে টানতে শুরু করে, অপোজিট দিকে যদি স্পিন্ডেল ফাইবার টানাটানি করে, তখন এই জায়গাটা কি হয়, ব্রেক হয়ে যায়। এর ফলে যেটা ক্রোমাটিড ফরমেশনে ছিল সেটা ক্রোমোজোম ফর্মে ট্রান্সফার হয়ে গেল এবং ধীরে ধীরে অপোজিট পোলের দিকে মুভ করতে স্টার্ট করলো। যেটা ক্রোমাটিড ফরমেশনে ছিল সেটা কিন্তু ডটার ক্রোমোজোমে ট্রান্সফার হয়ে গেল, মানে নতুন নতুন ক্রোমোজোম হয়ে গেল যেটা ক্রোমাটিড ফরমেশনে ছিল। এইটাই তো আমরা চাইছিলাম যে সেন্ট্রোমিয়ার রিজিয়ান থেকে ব্রেক করে যাক। এর ফলে যখন দুটো ডিফারেন্ট সেল তৈরি হলো, তারা একে অপরের সাথে আইডেন্টিক্যাল এবং ক্রোমোজোম নাম্বার কি হবে, সেম। তার মানে একটা সেল থেকে দুটো সেল ফর্ম করবে, প্রত্যেকটা সেলের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে কি হবে, ক্রোমোজোম নাম্বার সেম থাকবে। এবার ধীরে ধীরে স্পিন্ডেল ফাইবার অপোজিট পোলের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ক্রোমোজোমগুলো ওদের সাথে সাথে অপোজিট পোলের দিকে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, এই একটা ক্রোমোজোম ক্রোমাটিড ফর্মে আছে, তাহলে এই দিকটা একটা সিস্টার ক্রোমাটিড, এই দিকটা একটা সিস্টার ক্রোমাটিড, আর যে জায়গায় অ্যাটাচ হয়ে আছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারের উপরে থাকে কাইনেটোকোর। এই কাইনেটোকোরের স্পিন্ডেল ফাইবারটা কিন্তু মাকড়সার জালের মতো গিয়ে অ্যাটাচ হয়। এবারে এই যে স্পিন্ডেল ফাইবার, এই স্পিন্ডেল ফাইবার স্প্রিং লাইক স্ট্রাকচার, এটা দুদিক থেকে যখন এরকম টানছে তখন সেন্ট্রোমিয়ার রিজিয়ন ব্রেক করে যাচ্ছে এবং দুদিক থেকে দুদিকে আলাদা হয়ে অপোজিট পোলের দিকে যাওয়ার জন্য মুভমেন্ট স্টার্ট হয়েছে। এই যে মুভমেন্ট, এটাকেই বলা হচ্ছে আমাদের অ্যানাফেজ মুভমেন্ট। ডিউরিং অ্যানাফেজ মুভমেন্ট ক্রোমোজোম আর লুকিং লাইক ভি, এল, জে অ্যান্ড আই শেপ। এবার কথা হচ্ছে কেন এমন শেপ, তাহলে আরেকটা জিনিস আমাদের দেখে নিতে হবে। এই যে আমাদের সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের লোকেশন যদি ক্রোমোজোমের একদম মিডিলে হয় তাকে বলা হবে মেটাসেন্ট্রিক। যদি একটু মিডিল থেকে সাইডে হয় তখন তাকে বলা হবে সাব মেটাসেন্ট্রিক। আর একটু সাইডে হলে তাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক। এই সেন্ট্রোমিয়ার যদি একদম টেল রিজিয়নে থাকে তখন তাকে বলা হবে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমগুলো যখন একটা সাইড থেকে আরেকটা সাইডে মুভ করবে, অ্যাজ ফর এক্সাম্পল এটা এটা একদম মিডিলে আছে, যখন স্পিন্ডেল ফাইবার টানতে শুরু করবে এইভাবে, তখন এটা ভি শেপ নেবে। এখানে যদি স্পিন্ডেল ফাইবার এই সেন্ট্রোমিয়ারকে টেনে অপোজিট পোলের দিকে নিয়ে যায় তখন এটা এল শেপ নেবে। এই স্পিন্ডেল ফাইবারটা যদি টানতে শুরু করে, মুভমেন্ট স্টার্ট হয়, তাহলে এটা জে শেপ হবে। আর যেহেতু এটা একদম টেল রিজিয়নে আছে তখন এই যে স্পিন্ডেল ফাইবারটা মুভ করতে শুরু করবে এটা আই শেপ হবে। তো এটা অনেক সময় এমসিকিউতে দেয়, যদিও নতুন যে সিলেবাস সেইখানে কিন্তু এই মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের কথা বলা নেই। কিন্তু অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে যে স্যার অ্যানাফেজ মুভমেন্টে তাহলে সবকটা ক্রোমোজোমকে কি একই রকম দেখতে? উত্তর হবে যে না, সবাইকে একই রকম দেখতে নয়, 4 রকম দেখতে পাওয়া যায়: ভি শেপ, এল শেপ, জে শেপ এন্ড আই শেপ। আর এটা সব থেকে কম সময় লাগে, এটা হলো অ্যানাফেজ। তাহলে প্রথমে হলো প্রোফেজ, ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোম, প্রোফেজের মিডিলে ক্রোমাটিডে এলো, আর প্রোফেজের লেট প্রোফেজে সেটা স্পিন্ডেল ফাইবার ফর্মেশন স্টার্ট হলো। এর যে আগের ফেজ মেটাফেজ, সেখানে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন কমপ্লিট হয়েছে, এর ফলে একটা প্লেট লাইক স্ট্রাকচার ফর্ম করেছে, তার কারণ দুদিকে স্পিন্ডেল ফাইবারের সাইজটা সেম। এবারে এলো অ্যানাফেজ, যেখানে সব থেকে কম টাইম লাগে। স্পিন্ডেল ফাইবারগুলো কন্ট্রাকশন করার ফলে দু সাইড থেকে টানতে শুরু করে, সেন্ট্রোমিয়ার রিজিয়ন ব্রেক হয়ে গেল, তখন ক্রোমাটিড ফর্মেশন থেকে নিউ ক্রোমোজোম ফর্ম হয়ে গেল এবং 50% ক্রোমোজোম চলে গেল একটা পোল, বাকি 50% অ্যানাদার পোল। তার মানে ডিস্ট্রিবিউশন হয়ে গেল ক্রোমোজোম, মানে একদম সেম টু সেম। উপরে যদি 4 থাকে নিচেও থাকলো 4। এবারে কি হবে, ধীরে ধীরে আমরা এর পরের ফেজে দেখে নেব আমাদের টেলোফেজ। তার আগে আরেকটা জিনিস বলে দিই, আমাদের যে সাইটোকাইনেসিস, ডিভিশন অফ সাইটোপ্লাজম, সেই সাইটোকাইনেসিস কিন্তু স্টার্ট হয় লেট অ্যানাফেজ থেকে। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কোথা থেকে সাইটোকাইনেসিস স্টার্ট হয়, তখন লেট কথাটা লেখা যাবে না, তখন লিখতে হবে যে অ্যানাফেজ। কিন্তু অ্যাকচুয়াল উত্তর হলো লেট অ্যানাফেজ। অ্যানাফেজের একদম স্টার্টিং এই কিন্তু সাইটোকাইনেসিস স্টার্ট হয় না, অ্যানাফেজ যখন শেষ মুহূর্তে পৌঁছে গেছে তখনই হচ্ছে আমাদের এই সাইটোকাইনেসিসটা স্টার্ট হয়। এবারে আমরা দেখে নেব টেলোফেজ। তো টেলোফেজে কি হলো, অ্যানাফেজ যখন হচ্ছিল ক্রোমোজোমগুলো ডিফারেন্ট পোলে পৌঁছে গেল। টেলোফেজে কি হলো, ওই ক্রোমোজোম যে 4টে ছিল 1 2 3 4, তার চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম করে গেল, দুদিকে দুটো নিউ সেন্ট্রোজোমও পেয়ে গেল। তাহলে এই যে নিউক্লিয়াসটা, এখানে কি করা হয়েছে, ক্রোমোজোমগুলোর চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন দেওয়া হয়েছে, তারপরেই সেটা
ফার্দার ক্রোমাটিন ফাইবারে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তাহলে যখন ইন্টারফেজ ছিল তখন ছিল ক্রোমাটিন ফাইবার, আবার টেলোফেজ যখন শেষ হয়ে গেল তখনও এসে গেল আমাদের ক্রোমাটিন ফাইবার। তাহলে একটা সেল থেকে দুটো সেল ফর্ম হবে, তাই দুটো নিউক্লিয়াস পেয়ে গেল, এটা সেন্ট্রোজোম পেয়ে গেল। সেন্ট্রোজোম আছে মানে এটা কি, এটা হলো একটা অ্যানিমাল সেল। এবারে যখন সাইটোকাইনেসিস হচ্ছে, তাই এটা তো ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকেছে, অ্যানাফেজ থেকে স্টার্ট হয়েছে, টেলোফেজে আরেকটু ভিতরে গেছে। সাইটোকাইনেসিস সেটা ব্রেক করে দুটো ডটার সেল ফর্ম করেছে, প্রত্যেকটা সেলে একটা করে নিউক্লিয়াস আছে, আর এই নিউক্লিয়াসের ক্রোমোজোম নাম্বার কিন্তু 4। তার কারণ কি, আমরা যখন প্রোফেজ স্টার্ট করেছিলাম, ইন্টারফেজ থেকে প্রোফেজে যখন গেছি তখন 4টে ক্রোমোজোম ছবি আমরা ড্র করেছিলাম। ওই নিউক্লিয়াসের 4টে করে ক্রোমোজোম ছিল, আবার এই নিউক্লিয়াসেও 4টে করে ক্রোমোজোম আছে। তার মানে একটা সেল থেকে দুটো সেল ফর্ম করলো, এবং মাদার সেলের মতোই প্রত্যেকটা সেলের মধ্যে সেম নাম্বার অফ ক্রোমোজোম আছে। এবারে যদি প্ল্যান্ট সেল দেখতে পাওয়া যায়, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু সেল প্লেট ফর্মেশন, এক্ষেত্রে কি হয়েছিল, সেল মেমব্রেনটা আলাদা হয়ে গেলেই সাইটোকাইনেসিস হয়ে যাচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে সেল প্লেট ফর্মেশন সেটা কিন্তু সেন্টার থেকে স্টার্ট হয় এবং ধীরে ধীরে দু সাইডে স্প্রেড হয়, ফাইনালি দুটো নিউ সেল ফর্ম করে যায় এবং একটা সেল আরেকটা সেলের সাথে অ্যাটাচ থাকে। এই যে সেল প্লেট ফর্মেশন, এটা ফর্ম করতে হেল্প করে হচ্ছে গলগি ভেসিকেল। আর প্ল্যান্ট সেলের গলগি ভেসিকেলের নাম কি, ডিকটিওজোম। এই কারণেই আমি এখানে গলগি ভেসিকেল টার্মটা ইউজ করেছি। তাহলে যদি প্ল্যান্ট সেল হয়, সাইটোকাইনেসিস সেন্টার থেকে স্টার্ট হয়ে দুদিকে যায়, আর যদি অ্যানিমেল সেল হয়, দুটো সাইড থেকে স্টার্ট হয়ে ভিতরের দিকে কিন্তু আসে। তো এটাই হলো আমাদের টেলোফেজ আর সাইটোকাইনেসিস, এটা অ্যানিমেল সেলের ক্ষেত্রে, এটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। এরপরে আমাদের বাকি আছে ক্রসিং ওভার মিওসিসে হয়, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব ক্রসিং ওভার। তো এই যে ক্রসিং ওভার, এই যে টপিকটা, এইটা অ্যাকচুয়ালি মিওসিস সেল ডিভিশনে দেখতে পাওয়া যায়। মিওসিস সেল ডিভিশনে ক্রসিং ওভার হয়। মিওসিসটি যদি আমরা আরেকবার একটু দেখে নিই, যদি একটা নিউক্লিয়াসে ক্রোমোজোম নাম্বার থাকে 2n মানে 46 হিউম্যানের ক্ষেত্রে, সেটা মিওসিস 1 করবে, তখন ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যায়। তাহলে এখানে 23, এখানে 23, মানে মিওসিস 1টা যখন কমপ্লিট হচ্ছে তখন দুটো সেল তৈরি হলো, কিন্তু এখনো কিন্তু ডিভিশনটা কমপ্লিট হয়নি। এটা ফার্দার ডিভাইড করে একটা থেকে আরো দুটো করে ফর্ম করবে, টোটাল 1 2 3 4 4টে ডটার সেল ফর্ম করবে। এটা স্পার্ম হতে পারে, ওভাম হতে পারে। তাহলে প্রত্যেকটা স্পার্মে ক্রোমোজোম নাম্বার 23 আর ওভামে ক্রোমোজোম নাম্বার 23। কিন্তু এই যে ক্রসিং ওভারটা কোন জায়গায় হয়, মিওসিস 1-এ হয় না মিওসিস 2-তে হয়? ক্রসিং ওভার হয় হচ্ছে আমাদের মিওসিস 1-এ। এটা কি বলছে, ক্রসিং ওভার হলো মিওসিস 1 বিটুইন নন সিস্টার ক্রোমাটিড। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়। এই জায়গাটা বুঝতে গেলে ওভারঅল আমাদের ডায়াগ্রামটাকে স্টাডি করতে হবে। এটা নর্মাল একটা নিউক্লিয়াস, ওর ভিতরে ছিল ক্রোমাটিন ফাইবার। ডিউরিং সেল ডিভিশন ক্রোমাটিন ফাইবারটা ক্রোমোজোমে ট্রান্সফার হয়ে গেল। এবারে একটা নিউক্লিয়াসের ভিতরে যখন 23 পেয়ার্স ক্রোমোজোম থাকবে, তারা পাশাপাশি থাকতে পারে, আবার স্প্রেড হয়ে থাকতে পারে। তার মানে হলো টোটাল 23 পেয়ার্স মানে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে আছে। তাহলে 1 নম্বর ক্রোমোজোম দুটো, 2 নম্বর ক্রোমোজোম দুটো, 3 নম্বর ক্রোমোজোম দুটো, এইভাবে আছে, স্প্রেড হয়ে আছে 1 2 3। এবারে কথা হলো 1 নম্বরের পাশে 1 আসতেও পারে, নাও আসতে পারে। 2 এর পাশে 2 আসতেও পারে, নাও আসতে পারে। 3 এর পাশে 3 আসতেও পারে, নাও আসতে পারে, নর্মাল নিউক্লিয়াসের ভিতরে যখন আমরা মাইটোসিস দেখেছিলাম। কিন্তু মিওসিসের ক্ষেত্রে 1 এর পাশে 1 আসবে, 2 এর পাশে 2 আসবে, 3 এর পাশে 3 আসবে। এই 1 এর পাশে 1, 2 এর পাশে 2, 3 এর পাশে 3, এইভাবে যখন পেয়ারে থাকছে তখন তাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। মানে হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ার, এটা একে অপরের হোমোলোগাস। এই দুটোর মধ্যে একটা পাওয়া গেছে, এটা যার বডিতে আছে তার মায়ের থেকে, আরেকটা পাওয়া গেছে বাবার থেকে। কিন্তু যদি একের পাশে 2 থাকে, তাহলে এটা 1 এটা 2, দেন ইট ইজ নোন অ্যাজ নন হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে নন হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে কিন্তু ক্রসিং ওভার হবে না, ক্রসিং ওভার হবে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের মধ্যে। এবারে কি সেই জিনিস, তাহলে হোমোলোগাস পেয়ার, এইটাকে যদি আমরা আরেকটু ডিটেলে দেখে নিই, এই 1 আর 1টাকে লিখলাম একটু কালার চেঞ্জ করে, তার কারণ হলো যাতে আমরা এই রিঅ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারি। 1 এর পাশে 1 নিয়ে লিখেছি, তাহলে এই পেয়ারটা নিয়েছি, দুটো ব্ল্যাক ছিল, তার মধ্যে একটাকে করলাম রেড, একটাকে করলাম ব্লু। এই দুটো ক্রোমোজোম
একটা এসেছে স্পার্ম থেকে, একটা এসেছে ওভাম থেকে। তো স্পার্ম থেকে যেটা এলো সেখানটায় জিন আছে এ বি সি, সবকটা ক্যাপিটালে লিখলাম। আর এদিকে যে ক্রোমোজোমটা আছে সেটা হলো ছোট এ ছোট বি ছোট সি স্মল এ লিখলাম। এবারে এরা ক্রোমোজোমটা ক্রোমাটিড ফরমেশনে এলো। তাহলে এই দিকের যে দুটো ক্রোমাটিড তাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, এই দিকের দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিডকে বলা হবে কি নন সিস্টার ক্রোমাটিড। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়, এই যে ক্রসিং ওভার মিওসিস ওয়ান বিটুইন নন সিস্টার ক্রোমাটিড। এবারে এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হলো, যে লোকেশনটায় ক্রসিং ওভার হচ্ছে তাকে বলা হচ্ছে কায়াজমা। তাহলে এক্স লাইক স্ট্রাকচার সেটাকে বলা হলো কায়াজমা। এবারে এ বি সি ছিল, যখন এই ক্রসিং ওভারটা হয়ে যাবে, এই যে একে অপরের ওপর ওভারল্যাপ করেছে, ওভারল্যাপ করার পরে কি হলো, লালের উপরে ব্লু চলে এলো আর ব্লুর উপরে রেড চলে এলো। এর ফলে কি হলো, জিনের রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তাহলে এদিকে এসে গেল স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, আর এদিকে এসে গেল ক্যাপিটাল এ স্মল বি স্মল সি। তারপরে ক্রোমাটিড গুলো আবার যখন ক্রোমোজোম হয়ে গেল, তখন দেখা যাচ্ছে এই যে দুটো ক্রোমোজোম আছে তার মধ্যে রিকম্বিনেশনটা দেখতে পাওয়া গেছে, তাই এটাকে বলা হলো রিকম্বিনেন্ট ক্রোমোজোম। তাহলে আমার ডায়াগ্রাম অনুযায়ী এই রেড আর ব্লুর মধ্যে কোনো রিকম্বিনেশন হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখতে পাওয়া যায় তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রিকম্বিনেশনটা হবে, কিন্তু দুদিক দিয়ে করলে এটা বোঝাতে অসুবিধা হয়, তাই আমি যে কোনো একটা পেয়ারকে দিয়ে করিয়ে দেখালাম। তাহলে এই যে সিস্টেমটা, তাহলে জিনের যে রিঅ্যারেঞ্জমেন্ট, এর ফলে কি হচ্ছে, যখন একটা স্পার্ম তৈরি হয়ে গেল তাহলে সেটার মধ্যে জিনগুলো রিঅ্যারেঞ্জ হয়ে আছে। এর ফলে যখন ওই স্পার্ম কোনো ওভামের সাথে ফিউজ হবে, তাহলে যে বেবিটা হবে সে বেবিকে দেখলে বোঝা যাবে সে তার বাবা মায়ের মতো ক্যারেক্টারগুলোকে পেয়েছে, কিন্তু হুবহু একই রকম বাবা মায়ের মতো দেখতে হবে না। তার কারণ কি, জিনের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট আছে, তার মানে তাদের মধ্যে রিকম্বিনেশন দেখতে পাওয়া গেছে। তাহলে এইটাকেই বলা হচ্ছে আমাদের ক্রসিং ওভার, যেটা মিওসিসে হয় বিটুইন নন সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন হবে, তখন ওর যে জিনগুলো ছিল একে অপরের সাথে কি হবে, এক্সচেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেম ক্যারেক্টারের হবে। তাহলে এই যে ক্যাপিটাল এটা যদি হাইটের জিন হয়, তাহলে স্মল এটাও হাইটের জিন। কিন্তু যদি এই ক্রোমোজোম দেখতে পাই এখানে সবকটা ক্যাপিটাল, এখানে সবকটা স্মলে দেয়া, কিন্তু এই দুটো যে পাওয়া গেল তাদের মধ্যে রিকম্বিনেশনটা দেখতে পাওয়া গেছে, তাই এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ক্রোমোজোম। তাহলে এই হলো আমাদের টপিক, যে আমাদের মিওসিসের ক্রসিং ওভার। এবার এই চ্যাপ্টারটা যেটা আমাদের হচ্ছিল সেল সাইকেল এন্ড সেল ডিভিশন, সেটা আজকে এখানে শেষ হলো। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে যে কোন জায়গায় বুঝতে পারোনি। তো আমাদের একটা চ্যাপ্টার ক্লাস 10-এরও কমপ্লিট হলো। যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তারা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট আবার এই চ্যানেলে এর পরের চ্যাপ্টার যেগুলো আছে, জেনেটিক্স আছে, ফটোসিনথেসিস আছে, এইগুলো আমরা ধীরে ধীরে দেখে নেব। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।